আমরা আগের দিন প্রাস বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, প্রাস কাকে বলে এবং প্রাস সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে দেখো 3 প্রকারের প্রাস নিয়ে আলোচনা করা হবে: তির্যক প্রাস, অনুভূমিক প্রাস এবং নততল বরাবর প্রাস। তো তির্যক প্রাস জিনিসটা আগের দিনে যে সংজ্ঞাটা ছিল সেটা তির্যক প্রাস ধরেই আমরা সংজ্ঞাটা দিয়েছিলাম, যে অনুভূমিকের সাথে কোনো একটা অ্যাঙ্গেল করে যদি কোনো বস্তুকে ছোড়া হয় ভূপৃষ্ঠ থেকে। আর অনুভূমিক প্রাস মানে কি, ধরো ছাদ থেকে তুমি একটা ঢিলকে নিচে ছুঁড়ছো, অনুভূমিক বরাবর ছুঁড়ছো, তাহলে অনুভূমিক বরাবর ছুড়লে সেটা কিছুক্ষণ পরে নিচে নেমে আসবে একটা পথ বরাবর। সেই প্রাসটা ছিল অনুভূমিক প্রাস। এবং নততল বরাবর প্রাস মানে কি, পাহাড় থেকে, ধরো পাহাড়ের ঢালু তল থেকে তুমি একটা ঢিলকে উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে তুমি উপর দিকে ছুটছো, সেই যে প্রাস, মানে তার যে গতি, প্রাস, যে গতিটা, সেই প্রাসটাকে বলা হচ্ছে নততলের প্রাস। তো এখানে আমরা তির্যক প্রাস এবং অনুভূমিক প্রাস নিয়ে আলোচনা করব, আর নততল বরাবর প্রাসের যে ইকুয়েশনটা সেটা আমরা তোমাদেরকে দিয়ে দেব। তো দেখো, প্রথম যে তির্যক প্রাস সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। তির্যক প্রাসের ছবিটা একটু দেখো, যে ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে কোনো একটা কোণ করে ছোড়া হচ্ছে। দেখো অ্যারো চিহ্ন দ্বারা দেখিয়েছি যে এই পথ বরাবর ছোড়া হচ্ছে। ঠিক আছে, এই পথ বরাবর বলতে এই বেগ, অর্থাৎ ইউ বেগে ধরো কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠের সাথে কোনো একটা অ্যাঙ্গেল করে ছোড়া হচ্ছে। তাহলে কত অ্যাঙ্গেল করে ছোড়া হচ্ছে, কোনো কিছু একটা ধরতে হবে, আমরা থিটা অ্যাঙ্গেল করে বস্তুটিকে ছুড়ছি। এখন থিটা অ্যাঙ্গেল করে যদি একটা বস্তুকে ছুড়ি, সেটা কোন পথে যাবে একটু তোমরা দেখে নাও, যে আগের দিনে আমরা করেছিলাম। তো সেটা একটু ভালো করে দেখো, যে এই যে ইউ বেগটা দেখো কোনো একটা অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ ইউ বেগটাকে প্রথমত দুটো উপাংশে ভাগ করি। দুটো উপাংশে, সমকৌণিক দুটি উপাংশে ভাগ করছি। দেখো যে বরাবর থিটা আছে, কোণ আছে, সেই বরাবর কস কম্পোনেন্ট হয়। তোমরা সবাই জানো যে ভেক্টরে প্রথম দিকেই তোমরা পড়েছো ভেক্টর বিভাজন থেকে, যে যেদিকে কোণ আছে সেদিকের কম্পোনেন্ট হচ্ছে কস কম্পোনেন্ট। অর্থাৎ এই দিকটা দেখো লিখছি ইউ কস থিটা, এবং উপর দিকের যে কম্পোনেন্টটা, উপাংশটা, সেটা কত না ইউ সাইন থিটা। ক্লিয়ার? এবার দেখো এই যে উপর দিকের কম্পোনেন্ট ইউ সাইন থিটা, এই কম্পোনেন্টটা কিন্তু পরিবর্তন হতে পারে, কিন্তু ইউ কস থিটা পরিবর্তন হবে না। এখন ইউ সাইন থিটা কেন পরিবর্তন হতে পারে না, ইউ সাইন থিটা উপর দিকের যে বেগ সেটাকে কমাবে কি, অভিকর্ষীয় ত্বরণ। অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল বা অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে এই যে গতিটা ইউ সাইন থিটাটা উপর দিকে, ইউ সাইন থিটার মানটা ক্রমশ কমতে থাকবে। এই ক্রমশ কমতে থাকার জন্য এই যে প্রাস, এই প্রাস প্রক্ষিপ্ত বস্তুটা, এই প্রক্ষিপ্ত বস্তুটা একটা তোমার দেখো এই পথ বরাবর যাবে। ঠিক আছে, সোজা উপর দিকেও যাবে না, কিছুটা উপর দিকে যেয়ে আবার সে ক্রমশ নিম্নমুখী হবে। এবং গতিপথটা কিরকম হবে দেখো, এই রকম গতিপথ হবে। তোমরা বাস্তব ক্ষেত্রে দেখেছো ঢিল ছোড়ার ক্ষেত্রে এই রকম একটা গতিপথ হয়, কেননা ইউ কস থিটার কারণে সে কিছুটা দূরত্ব অগ্রসর হয় অনুভূমিকভাবে, এবং ইউ সাইন থিটা যেহেতু ক্রমশ কমে যাচ্ছে, এই ক্রমশ কমে যেয়ে একটা সময় একদম টপ পয়েন্টে ইউ সাইন থিটার 0 হবে, এবং তার পরবর্তীকালে ইউ সাইন থিটার মান নেগেটিভ আসবে। ক্লিয়ার? দেখো এই যে জি, অভিকর্ষীয় ত্বরণ জি, এটা ক্রমশ নিম্নমুখী। এই নিম্নমুখী কারণে ইউ সাইন থিটার মান একটা সময় শূন্য আসবে, কমতে কমতে শূন্য আসবে, এবং তারপরে নেগেটিভ ভ্যালু চলে আসবে। ঠিক আছে, দেখো আমরা লিখে দিয়েছি ইউ সাইন থিটার মান ক্রমশ হ্রাস পাবে, অর্থাৎ উপরের দিকে যে বেগের যে উপাংশ সেটা ক্রমশ হ্রাস পাবে, কারণ জি একটা স্থির মানের বল, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ, সেটা নিম্নমুখী ক্রিয়াশীল। ঠিক আছে, জি জি মানে ভরের ক্ষেত্রে সেটা তো অভিকর্ষ বলই হবে। দেখো ইউ সাইন থিটা
আপওয়ার্ড অর্থাৎ ঊর্ধ্বমুখী, কিন্তু জিটা একটা ত্বরণ, সেটা কিন্তু নিম্নমুখী ক্রিয়াশীল। অর্থাৎ ইউ সাইন থিটা মান ক্রমশ কমে এই পয়েন্টে শূন্য হয়ে যাবে। দেখাচ্ছে দেখো, এই পয়েন্টটার ক্ষেত্রে অভিকর্ষ, এই যে ইউ সাইন থিটার মান সেটা কিন্তু শূন্য হয়ে যাবে। তারপরে আবার নেগেটিভ দিকে বাড়বে। অর্থাৎ ইউ সাইন থিটা দেখো, প্লাস যখন ছুঁড়েছিলাম তখন প্লাস ইউ সাইন থিটা ছিল, সেই ভ্যালুটা একদম উপরের পয়েন্টে শূন্য হলো, এই যে পয়েন্টে শূন্য হলো। এবং যখন আবার ভূমি স্পর্শ করছে তখন ইউ সাইন থিটার মান কত হচ্ছে না মাইনাস ইউ সাইন থিটা, অর্থাৎ এই বেগটার মান হচ্ছে মাইনাস ইউ সাইন থিটা। ক্লিয়ার? তাহলে যখন ছুটছিলাম তখন প্লাস ইউ সাইন থিটা, একদম টপ পয়েন্টে শূন্য, এবং একদম যখন ভূমি স্পর্শ করছে তখন মাইনাস ইউ সাইন থিটা আসছে। এখানে দেখো ইউ কস থিটার যে অনুভূমিক যে উপাংশটা, সেই উপাংশটা কিন্তু একই থাকবে। একে তো বাধা দেওয়ার কেউ নেই, অর্থাৎ এর বিপরীত কোনো বল বা ত্বরণ সেটা কিন্তু নেই, তাহলে একে বাধা দেওয়ার কেউ নেই, অর্থাৎ ইউ কস থিটার মান ইউ কস থিটাই থাকবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা ক্যালকুলেশনে আসছি সর্বোচ্চ কতটা উচ্চতা আরোহণ করবে। অর্থাৎ এইভাবে যদি ছুরি, এই কোণ এবং এই বেগ নিয়ে ছুরি থিটা অ্যাঙ্গেল করে এবং ইউ বেগে যদি বস্তুটিকে ছুরি, তাহলে সর্বাধিক কত উচ্চতা আরোহণ করবে। দেখো এই যে পয়েন্ট করে দেখাচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা আরোহণ করছে, তারপরে আবার নিচে নেমে যাচ্ছে ওই প্রাস বরাবর। তাহলে এই যে সর্বাধিক উচ্চতা, অর্থাৎ এই পয়েন্টের যে উচ্চতা, ভূমি থেকে যে উচ্চতা, এটাই হচ্ছে সর্বাধিক উচ্চতা। তো এই সর্বাধিক উচ্চতাটাকে আমরা যদি এইচ ধরে নিই, তাহলে এইচের মানটাকে আমরা ক্যালকুলেশন করব। না এইচটা কত হবে? দেখো এইচটা ক্যালকুলেশনের সময় বলে রাখি আগে যে এই যে হাইট, এই হাইটে ওঠার কারণ হচ্ছে তোমার ইউ সাইন থিটা যে বেগটা, অর্থাৎ যে বেগের উপাংশ, সেই ইউ সাইন থিটা বেগটা কিন্তু একদম যে এইচ উচ্চতা, অর্থাৎ যে পয়েন্টটাকে আমরা দেখাচ্ছি সেই পয়েন্টে ইউ সাইন থিটার মান কিন্তু শূন্য। ঠিক আছে, ইউ সাইন থিটার মান সেই পয়েন্টে কিন্তু শূন্য। তাহলে প্রাথমিক বেগ, এটা হচ্ছে অন্তিম বেগ শূন্য, প্রাথমিক বেগ ইউ সাইন থিটা ধরবো, অন্তিম বেগ শূন্য ধরবো, দিয়ে এইচটার মান ক্যালকুলেট করব। তো দেখো আমরা ক্যালকুলেশন পার্টে আসছি। এখানে যেটা বললাম যে প্রাথমিক বেগকে আমরা প্লাস ইউ সাইন থিটা ধরবো, আমরা লিখে ফেলছি যে প্রাথমিক বেগ ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা, কেননা ঊর্ধ্বমুখী এই উপাংশটির কারণেই বস্তুটা কিন্তু উপরে উঠবে, এই উচ্চতা আরোহণ করবে, এবং অন্তিম বেগটা ঊর্ধ্বমুখী যে অন্তিম বেগটা সেটা কত না শূন্য, অর্থাৎ এইটাকে আমরা শূন্য ধরে নিচ্ছি। এরপরে দেখো যে আমরা ক্যালকুলেশন আসবো এইচ, অর্থাৎ যে উচ্চতা আরোহণ করবে, এটাকে স্মরণের মতো তুমি ভাবতে পারো বা অতিক্রান্ত দূরত্ব এরকম কিছু ভাবতে পারো। তোমরা একমাত্রিক গতি পড়েছ, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস, অর্থাৎ মন্দন হবে, গতিটা ক্রমশ হ্রাস পাবে, এই জন্য মাইনাস টোয়াইস এ এস লিখছি, মন্দন এখানে কাজ করছে। দেখো আমরা ইকুয়েশনে এক একটা পার্টকে আমরা বসাচ্ছি, ভির মান শূন্য, অর্থাৎ অন্তিম গতিবেগ তো শূন্য, ইউ প্রাথমিক গতিবেগ কত ইউ সাইন থিটা মাইনাস টোয়াইস এ এস, মাইনাস টোয়াইস এ এসটা কত হবে? দেখো এস মানে এখানে এইচ, এ মানে হচ্ছে মন্দন যেটা, অর্থাৎ জি কাজ করছে এখানে
বন্ধন, জিটা হচ্ছে এখানে বন্ধন, এইচ মানে এই উচ্চতায় আরোহণ করবে, অর্থাৎ যেটা আমাদের এস ছিল। বা প্রত্যেকটা মানকে আমরা বসিয়ে নিচ্ছি, কত হচ্ছে একটু দেখে নেব। দেখো মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশনটা করেছি, অর্থাৎ যে ভি ইউর বেগ দেখো ইউ সাইন থিটা, তার স্কোয়ার নিয়েছি। হ্যাঁ, স্কোয়ার তো হবেই, ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টয়েস এস যে সূত্র, সেই সূত্র অনুসারে এইচ এর মান আমরা করছি, ক্যালকুলেট করব ফাইনালি। দেখো এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা তাহলে স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ এইচ এর মান ফাইনালি আসলো কত না, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এইটা হচ্ছে তোমার সর্বাধিক যে উচ্চতায় আরোহণ করবে সেই উচ্চতাটা। ঠিক আছে, সর্বাধিক এই উচ্চতায় আরোহণ করবে। তো এই যে সর্বাধিক উচ্চতাটা আমরা ধরেছি, এই সর্বাধিক উচ্চতাটা কিন্তু কি না, ওই যে প্রাস যে প্রক্ষেপ যে পথটা, তার সর্বোচ্চ পয়েন্ট। ঠিক আছে, তার সর্বোচ্চ পয়েন্ট। এবার এই উচ্চতাটাও কিন্তু ভ্যারি করবে থিটা এবং ইউর কারণে। ইউটার মান চেঞ্জ হলে সর্বোচ্চ উচ্চতার চেঞ্জ হতে পারে, থিটার মান ভ্যারি করলেও কিন্তু সর্বোচ্চ উচ্চতা চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তাহলে এইচটা ভ্যারি করবে কার কার কারণে, ইউ এবং থিটার কারণে এইচ এবং এইচটা ভ্যারি করবে। ঠিক আছে, থিটা যদি চেঞ্জ হয় এবং ইউ যদি চেঞ্জ হয় বা কোনো একটা যদি পরিবর্তন হয়, তাহলে এইচটা কিন্তু চেঞ্জ করবে। তো এরপরে আমরা আরেকটা ক্যালকুলেশন আসবো, এটা তো সর্বোচ্চ উচ্চতা হলো। এরপরে দেখো এই উচ্চতা আরোহণে কতটা সময় থাকবে, কতটা সময় লাগবে সেটা ক্যালকুলেশন করব এই সর্বোচ্চ উচ্চতায় আসতে। এবারে আরেকটা ক্যালকুলেশন তারপরেই করব, টোটাল সময়টা কত, অর্থাৎ উড্ডয়ন কাল কত। অর্থাৎ আমরা ঢিলটাকে উপরে ছুড়লাম, ঢিলটা আবার নিচে পড়বে, সেই উপরে ছোড়া থেকে একদম আবার নিচে অনুভূমিককে স্পর্শ করা, এই সময় টোটাল সময়টা কত। দেখো এই উচ্চতা আরোহণ করতে আমরা টিডাস সময় লেগেছে ধরে নিচ্ছি না, এরপরে দেখো টোটাল সময়টা কত লাগবে না, এই উচ্চতা উঠতে যত সময় লাগছে নামতেও কিন্তু তত সময় লাগবে। অর্থাৎ টিডাস্ট, অর্থাৎ এই টিডাস্ট মানে কি, এই উচ্চতা উঠতে যে সময়টা লেগেছে নামতেও তত সময় লাগবে, অর্থাৎ এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ টোটাল টাইম উড্ডয়ন কাল যাকে বলা হচ্ছে টাইম অফ ফ্লাইট, সেই টাইম অফ ফ্লাইট কি না, টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি ধরবো, টি ইজ ইকুয়াল টু টয়েস টিডাস হবে। তো দেখো উড্ডয়নকালের যে ইকুয়েশন ধরে করতে হবে আমাদেরকে, ইউ ইজ ইকুয়াল টু এই ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এই সমীকরণটা ধরে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, এবার দেখো সর্বাধিক যে উচ্চতাটা, এই উচ্চতা উঠতে যদি আমাদের টি ড্যাশ সময় লাগে, যদি আমরা ধরে নিই টি ড্যাশ সময় লেগেছে, তাহলে এই ইকুয়েশন আমরা বসিয়ে টি ড্যাশের মানটা বার করব। দেখো আমরা ভি ইজিক্যাল টু 0 বসালাম, ইউ ইজিক্যাল টু ইউ সাইন থিটা বসালাম এবং এর জায়গায় জি বসাচ্ছি, টি এর জায়গায় টি ড্যাশ বসাচ্ছি। অর্থাৎ এটা আমরা করছি কি, এই উচ্চতা আরোহণে যে সময়টা লাগছে, বা 0 ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস এর জায়গায় জি বসাবো, টি এর জায়গায় টি ড্যাশ বসাবো, বা টি ড্যাশ ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এইটা হচ্ছে ওই উচ্চতা আরোহণে, অর্থাৎ এই উচ্চতা আরোহণে যে সময়, উঠতে যে সময়, নামতেও ঠিক একই সময় লাগবে। অর্থাৎ আমাদের যদি এই উচ্চতা উঠতে টিডাস সময় লাগে, নামতে তার দ্বিগুণ সময় লাগবে, অর্থাৎ একই সময় লাগবে। টিডাস টিডাস মানে টয়েস টিডাস, এই হচ্ছে কথা। তাই টোটাল সময়কে টিডাসকে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে আমরা টোটাল উড্ডয়নকাল টি পাবো।
আমাদের টিটা ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল টিটা। দেখো ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কত হবে, 2 দিয়ে গুণ করব, টি ড্যাশকে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ টোয়াইস টি ড্যাশ ইজ ইকুয়াল টু 2 ইন্টু, দেখো বসাচ্ছি ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এইটা হচ্ছে উড্ডয়ন কাল বা টাইম অফ ফ্লাইট। আমাদের এই যে টাইম অফ ফ্লাইট, এই ইকুয়েশনটাও তোমাদেরকে মনে রাখতে হবে, বা তোমরা মনে রাখার দরকার নেই, কীভাবে আসছে সেটুকু মাথায় রাখবে, তোমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আর সবচেয়ে ভালো মনে রেখে দিলে এই সাধারণ ইকুয়েশনগুলো। যাই হোক, আমরা এর পরবর্তী যে ক্যালকুলেশন, দেখো টাইম অফ ফ্লাইট করলাম, এর পরবর্তী ক্যালকুলেশন প্রক্ষেপ সীমা, অর্থাৎ বস্তুটি উড্ডয়নকালে অনুভূমিকভাবে যে দূরত্বটা অতিক্রম করছে, একবার ছুড়লাম, আবার যখন ভূমি স্পর্শ করছে, সেই অনুভূমিক ডিস্টেন্সটা যেখানটায় ভূমি স্পর্শ করছে, সেই ছোড়া পয়েন্ট, প্রক্ষেপ পয়েন্ট এবং যেখানে স্পর্শ করছে সেই পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাই হচ্ছে তোমার কি প্রক্ষেপ সীমা। এখানে ছবিতে আমরা দেখাচ্ছি এই পয়েন্ট থেকে ছোড়া হচ্ছে, ঠিক আছে। টোটাল সময় লাগছে ক্যাপিটাল টি। এই যে উড্ডয়নকালে বস্তুটা আবার ভূমি স্পর্শ করবে নিশ্চয়ই, এই পয়েন্ট থেকে ছুড়লে এই পয়েন্ট স্পর্শ করবে ভূমি। এই যে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব, অনুভূমিক ডিস্টেন্স, এটাকেই বলা হচ্ছে প্রক্ষেপ সীমা, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে প্রক্ষেপ সীমা। এটাকে আমরা আর চিহ্ন দ্বারা চিহ্নিত করতে পারি। দেখো এই প্রক্ষেপ সীমা অতিক্রম করার জন্য ইউ কস থিটা কিন্তু দায়ী, ঠিক আছে। অর্থাৎ অনুভূমিক দিকে যে সুষম গতিবেগ ইউ কস থিটা ছিল প্রথম থেকেই, যেটা ধরেছিলাম দুটো উপাংশ ইউ সাইন থিটা এবং ইউ কস থিটা, সেই ইউ কস থিটাটা কিন্তু এখানে দায়ী। অর্থাৎ অনুভূমিক দিকে সুষম গতিবেগ ইউ কস থিটাটার জন্যই কিন্তু সে অনুভূমিক ডিস্টেন্সটা অতিক্রম করবে। ক্লিয়ার? এখানে প্রক্ষেপ সীমাটাকে আমরা রেঞ্জ, যেহেতু সেই রেঞ্জ অনুসারে আর ধরে নিচ্ছি, তাহলে প্রক্ষেপ সীমা বা অতিক্রান্ত দূরত্ব কি হবে না, বেগ ইন্টু সময়, এখানে বেগ অনুভূমিক বেগ ইন্টু সময়। ইকুয়েশনে আমরা বসাচ্ছি ইউ কস থিটা টি এর জায়গায়, দেখো আমরা বসাবো টয়েস ইউ সাইন থিটা, টয়েস ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি সমান, দেখো টয়েস 2 ইউ স্কোয়ার। আচ্ছা, ইউ স্কোয়ারটাকে আগে নিলাম, টুটাকে দেখো একদিকে করে নিচ্ছি, আচ্ছা টুটাকেও নিয়ে নিচ্ছি, টয়েস ইউ স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু, ইউ স্কোয়ারটাকে লিখছি, দেখো ইউ স্কোয়ার, টুটাকে আলাদা করে নিচ্ছি, 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু, বা আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। এইটা দেখো একটা সূত্র হয়, তোমরা জানো ত্রিকোণমিতিতে, সাইন টু থিটা ইজ ইকুয়াল টু যে 2 সাইন থিটা কস থিটা, সেই সূত্র অনুসারে বসিয়েছি। দেখো আর ইজ ইকুয়াল টু আসলো ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এইটা হচ্ছে তোমার রেঞ্জের ফর্মুলা, অর্থাৎ প্রক্ষেপ সীমা, যে পয়েন্ট থেকে ছুটছি এবং লাস্ট যে পয়েন্ট স্পর্শ করছে তাদের মধ্যে যে অনুভূমিক ডিস্টেন্স, সেইটা। এরপরে আমরা গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন, ম্যাক্সিমাম ভ্যালু অফ এইচ টি আর উইথ রেসপেক্ট টু থিটা, থিটার সাপেক্ষে সর্বাধিক উচ্চতা, সময় এবং রেঞ্জ, এদের ভ্যালুগুলো কি হবে, এদের ম্যাক্সিমাম ভ্যালুগুলো কি হবে উইথ রেসপেক্ট টু থিটা, থিটার সাপেক্ষে।
তো দেখো এভাবে ছোড়া হয়েছে, অনুভূমিক এবং উলম্ব উপাংশে ভাগ করেছি, কোন বিন্দুতে স্পর্শ করবে সেটা দেখিয়েছি, আর ইউ বেগে বস্তুটাকে প্রক্ষিপ্ত করেছি। তো প্রক্ষিপ্ত বস্তুর যে ইকুয়েশনগুলো আমরা একটু আগে করলাম সেই ইকুয়েশনগুলোকে পরপর লিখেছি। এইচ এর ইকুয়েশন কি, টি এর ইকুয়েশন কি এবং আর এর ইকুয়েশন কি। এইচ মানে হচ্ছে সর্বাধিক উচ্চতা আরোহণ, টি মানে হচ্ছে উড্ডয়নকাল এবং আর মানে হচ্ছে রেঞ্জ। তো এইগুলোর ভ্যালু থিটার সাপেক্ষে কি হবে না, থিটার সাপেক্ষে দেখো একটা জিনিস, যে ম্যাক্সিমাম ভ্যালু বের করছি, তাহলে থিটাটা অনুসারে কিন্তু এর ম্যাক্সিমাম মিনিমাম মানটা ডিপেন্ড করছে। তো আমরা একটু রেঞ্জের ইকুয়েশন ধরেই করব। রেঞ্জ দেখো সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু ছিল, তো আমরা সাইন টু থিটার মান ম্যাক্সিমাম মানটা কত, সাইন 2 থিটা অর্থাৎ সাইন থিটার ম্যাক্সিমাম মান কত, 2 থিটার ম্যাক্সিমাম মান 1 সবাই জানি। সাইন 90 ডিগ্রির মান 1 হয়, তাহলে আমাদের এই যে ম্যাক্সিমাম রেঞ্জ হবে অর্থাৎ ম্যাক্সিমাম দূরত্বে ছুটতে পারবো, সেই ম্যাক্সিমাম দূরত্বে ছুটতে পারবো ওই ইকুয়েশনটা ধরে আমরা করছি। সাইন 2 থিটার মান আমরা 90 বসাবো। ক্লিয়ার? দেখো এটা সাইন 2 থিটা ইজ ইকাল টু ম্যাক্সিমাম মান 1 হয়। সেই সাইন 2 থিটার 1 কখন হবে না, সাইন যখন 90 ডিগ্রি হবে বা 2 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি বা থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি কোণে যদি ছোড়া হয় কোনো বস্তুকে, তাহলে বস্তুটি ম্যাক্সিমাম রেঞ্জ থাকবে অর্থাৎ সর্বাধিক দূরত্বে অতিক্রম করবে। তাহলে এই সর্বাধিক দূরত্বটার আমরা আর এর যে ম্যাক্সিমাম মানটা সেটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো আর ম্যাক্স ইজ ইকুয়াল টু উইথ রেসপেক্ট টু থিটা, থিটার রেসপেক্টে থিটার মান যখন 45 বসাবো তখন কত হবে, অর্থাৎ ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি এইটা আসবে, কেননা সাইন 90 ডিগ্রি তো 1 হয়ে যাচ্ছে মানটা, সাইন 2 থিটার যেটা মান সেটা 1 হয়ে যাচ্ছে। একটু ভালো করে দেখে নাও এগুলো। টি অর্থাৎ উড্ডয়নকালের ইকুয়েশন কি আসবে, তো সেই সাইন 45 ডিগ্রি বসাও, তো কত আসবে দেখো, সাইন 45-এর মান তো সবাই জানো 1/√2 হয়, তাও আমরা একবার বসিয়ে ক্যালকুলেশনটা করছি। টয়েস ইউ, আচ্ছা সাইন 45-এর মান √2 যেটা ফাইনালি আসবে সেটাই লিখে ফেললাম, অর্থাৎ সাইন 45-এর মান 1/√2 বসাতে হতো, যে ফাইনালি আসছে √2 ইউ ডিভাইডেড বাই জি। এইটা আসছে তোমার কি সর্বোচ্চ সময় অর্থাৎ সর্বোচ্চ প্রক্ষেপ সীমা অনুসরণ করা অনুসারে যে সর্বোচ্চ সময়টা লাগছে সেইটা অর্থাৎ উড্ডয়নকালটা। এরপরে আমরা ক্যালকুলেশন করব এইচ অর্থাৎ সর্বাধিক কত উচ্চতা উঠবে উইথ রেসপেক্ট টু, বলে রাখি এগুলো কিন্তু থিটা রেসপেক্টে সবগুলোই, কত কোণে মানে থিটাটা কী হলে সর্বাধিক উচ্চতা বা সর্বোচ্চ সময়, এই যে জিনিসগুলো ক্যালকুলেশন করছি। দেখো এইচ ম্যাক্সিমাম ভ্যালুটা কখন পাবো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি বসাচ্ছি ডিভাইডেড বাই 2g, মানটা আমরা যদি বসাই কি হবে, ইউ স্কোয়ার 1/√2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ক্যালকুলেশন করলে আমাদের আসবে কি, এইচ ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসছে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো একবারে করে নিলাম, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4g। তাহলে আমাদের যে সর্বাধিক উচ্চতার যে ফর্মুলাটা আসলো যখন থিটা 45 ডিগ্রি, অর্থাৎ এগুলো থিটা রেসপেক্টেই করছি, সেটা হলো ইউ স্কোয়ার বাই 4g। এটা হলো সর্বাধিক উচ্চতা এবং সর্বাধিক উড্ডয়নকাল থিটা রেসপেক্টে, যখন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি তখন টি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত না √2 ইউ ডিভাইডেড বাই জি।
এবং সর্বাধিক প্রক্ষেপ সীমা, এই ক্যালকুলেশনটা দেখো প্রথমেই আমরা করেছিলাম এই ইকুয়েশনগুলো বের করার। সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত না, সেক্ষেত্রেও থিটা ইজ ইকুয়াল টু আমরা বসিয়েছি 45 ডিগ্রি। সেটা বসাতে কত আসছে, ইউ স্কোয়ার বাই জি। এই তিনটা ইকুয়েশনের আমরা থিটা রেসপেক্টে ম্যাক্সিমাম ভ্যালুগুলো বের করে নিলাম। এটা দেখো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হলো 3 নম্বর। এবারে এই থিটা রেসপেক্টে যে ম্যাক্সিমাম ভ্যালুগুলো, এইগুলোকে আমরা যদি ধরো করি আর ম্যাক্স অর্থাৎ রেঞ্জটার সঙ্গে সর্বাধিক যে উচ্চতা, এই দুটো দ্বারা যদি পরস্পরকে ভাগ করি কত আসবে, বা এখানে দেখো কাটাকাটি হয়ে কোন কি হবে বুঝতেই পারছো। আমরা আর ম্যাক্স ডিভাইডেড বাই এইচ ম্যাক্স ইজ ইকাল টু কত আসছে, 4 আসছে। বা এখানে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু 4h ম্যাক্স। এটা কিন্তু থিটা রেসপেক্টে, থিটা যখন 45 ডিগ্রি, তাহলে যে 45 ডিগ্রি কোণে ছুড়লে যে রেঞ্জটা হবে সেটা কি না, সর্বাধিক উচ্চতার 4 গুণ। ঠিক আছে, এটা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে তোমাদের কাজে লাগবে, এই জন্য আমরা ক্যালকুলেট করে রাখলাম। যখন থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি, যে ম্যাক্সিমাম রেঞ্জটা আসবে সেটা সর্বাধিক উচ্চতা আরোহণের 4 গুণ, অর্থাৎ এইচ এর 4 গুণ। সর্বাধিক প্রক্ষেপ কোণটা যদি থিটার পরিবর্তে π/2 প্লাস মাইনাস থিটা হয়, তাহলেও দেখা যাবে যে প্রক্ষেপ সীমার মান একই হয়। এখানে দেখো যদি থিটা হয়, থিটা দিয়ে আমরা ইকুয়েশনটা করেছি, থিটা হলে প্রক্ষেপ সীমা r1 লিখছি, r1 ইজ ইকাল টু কি না ইউ স্কোয়ার টোয়াইস সাইন থিটা ডিভাইডেড বাই জি। এরপরে থিটার পরিবর্তে যদি π/2 প্লাস মাইনাস থিটা হয়, তখন ইকুয়েশনটা কি আসে, আমরা এটাকে যদি কোনটা এভাবে চেঞ্জ হয়, থিটার পরিবর্তে π/2 প্লাস মাইনাস থিটা হয়, তখন আমরা প্রক্ষেপ সীমাটাকে যদি r2 লিখি, r2 ইজ ইকাল টু কত, ইউ স্কোয়ার সাইন 2, থিটার জায়গায় দেখো π/2 প্লাস মাইনাস থিটা লিখছি, বা দিলাম পরের লাইনে দেখো r2 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন, দুইটাকে গুণ করলে পাই প্লাস মাইনাস 2 থিটা। এখন তোমরা জানো সবাই যে পাই প্লাস মাইনাস 2 থিটা সাইন অফ, তো এইটাকে যদি আমরা অর্থাৎ সাইন 180 ডিগ্রি প্লাস মাইনাস 2 থিটা, এটাকে যদি আমরা ওই বন্ধনীটাকে তুলে দিই, অর্থাৎ আমাদের হবে যেটা সাইন পাই প্লাস মাইনাস 2 থিটার জায়গায় লিখবো আমরা কি মাইনাস প্লাস সাইন 2 থিটা, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাচ্ছে। তাহলে r2 ইজ ইকাল টু কত আসলো ফাইনালি, মাইনাস প্লাস ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এক্ষেত্রে দেখো r1 এর মানও যা আসছিল, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, r2 এর মানও কিন্তু একই, অর্থাৎ প্লাস মাইনাসটাকে যদি আমরা না ধরি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি আসছে। অর্থাৎ আমরা বলতে পারি মড ভ্যালু অফ r1 ইজ ইকুয়াল টু মড ভ্যালু অফ r2, অর্থাৎ r1 এবং r2 মান সমান। অর্থাৎ আমরা থিটা কোণও যদি থিটা কোণের পরিবর্তে যদি π/2 প্লাস মাইনাস 2 থিটা কোণে প্রক্ষিপ্ত করি, সেক্ষেত্রে প্রক্ষেপ সীমার মান সেম থাকছে। ক্লিয়ার? এরপরে দেখে নিচ্ছি r2 ভ্যালু কখন নেগেটিভ কখন পজিটিভ। যখন এই যে থিটার জায়গায় আমরা π/2 প্লাস থিটা বসাবো, সেক্ষেত্রে দেখো নেগেটিভ ভ্যালু আসছে। ঠিক আছে,
আর যখন থিটার জায়গায় পাই/2 মাইনাস থিটা বসাচ্ছি তখন দেখো এই R2-র ভ্যালুটা পজিটিভ আসছে। অর্থাৎ যখন পাই/2 প্লাস থিটা হচ্ছে তখন R2 ইজ ইকুয়াল টু মাইনাস R1। যখন আমরা থিটার জায়গায় পাই/2 মাইনাস থিটা বসাচ্ছি সেক্ষেত্রে R2 ইজ ইকুয়াল টু R1 আসছে, অর্থাৎ বা R1 ইজ ইকুয়াল টু R2 আসছে। তো এই পর্যন্তই, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? যে এই স্পেশাল কেসটা দেখবে, এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তো এই স্পেশাল কেস দেখবে। আর তোমাদের এই হলো প্রক্ষেপ প্রজেক্টাইল মোশনের যে তির্যক ব্যাপারটা, অর্থাৎ কোনো একটা অনুভূমিকের সাথে কোনো একটা অ্যাঙ্গেল করে যদি বস্তুকে ছোড়া হয় কত হবে তার ইকুয়েশন আমরা করলাম।